বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই অধ্যায়ের মূল পড়ার অংশে চলে আসছি, যেখানে পরমাণুর মডেল এবং বোর পরমাণু মডেলে আলোচনা আছে। তো পরমাণুর মডেলে রাদারফোর্ড পরমাণুর মডেল এবং বোর পরমাণু মডেল আমাদের অবশ্যই করতে হবে, কিন্তু এর মধ্যে কম্পেয়ারেবল আলোচনা, যে রাদারফোর্ড ভালো না বোর ভালো, এটা আমাদের করতে হবে। এবং ফাইনালি যে সিদ্ধান্ত আসবে সেটি হলো বোর পরমাণু মডেল অবশ্যই রাদারফোর্ডের চেয়ে ভালো, এবং এর মাধ্যমে সেইটি মূলত আমাদের দেখাতে হবে যে কিভাবে রাদারফোর্ড মডেল কোথায় ব্যর্থ হয়েছে আর বোর মডেল সেখানেই সাফল্য লাভ করেছে। এই বিষয়টি কিন্তু আমাদের দেখাতে হবে। আমি দুই একটি কথা বলছি, যেমন চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো ম্যাক্সওয়েলের থিওরি অনুসারে এটি সর্পিলাকার পথে কেন্দ্রে গিয়ে পতিত হয়ে তার অস্তিত্ব হারাবে, কিন্তু বাস্তবে দেখা যায় যে চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো যদি সে ধরনের শক্তি না লাভ করে, তাহলে এটি কিন্তু কোনো ক্রমেই সম্ভব না। আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে বোর পরমাণু মডেল সাফল্য, এটা কিন্তু একই প্রশ্ন। রাদারফোর্ড মডেল কোথায় কোথায় ব্যর্থ আর বোর মডেল সেই ব্যাখ্যাটি কত সহজে দিয়েছে, এটাই বোর মডেলের সাফল্য। তার ত্রুটিগুলো কি? তার ত্রুটি এটি যে আমাদের বর্ণালী নিয়ে উনি যে কথাগুলো বলেছে সেখানে তোমার অন্যান্য অপশন গুলোর ব্যবহারের ক্ষেত্রে লিমিটেশন করা হয়েছে। এই বর্ণালীর ব্যাখ্যাগুলোতে দেখা যায় যে সূক্ষ্ম গঠন সম্পর্কে যে ধারণাগুলো দেওয়ার কথা নয় সেটি এখানে চলে আসছে, এবং এর সুষ্ঠু কোনো ব্যাখ্যা কিন্তু সংশ্লিষ্ট অপশন থেকে কিন্তু আসে। আমাদের এভাবে কিন্তু বোর মডেল একেবারে পরিপূর্ণ যে মানে গ্রহণযোগ্যতাও কিন্তু না, এখানেও কিছু কিছু প্রবলেম রয়েছে। যেমন চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো এখানকার কথা বলা হয়েছে যে বৃত্তাকার পথে ঘোরে, কিন্তু আসলে কি বৃত্তাকার পথে ঘোরে? এর কিছু কক্ষপথ আছে বৃত্তাকার আর কিছু কি আছে উপবৃত্তাকার। এভাবে কিন্তু আমাদের একটা কম্পেয়ারেবল আলোচনা কিন্তু সেখানে চলে আসবে। লাস্টে এখানে আসার মতো প্রশ্নের মধ্যে তোমার আইসোটোপ। আইসোটোপে মূলত 3 প্রকার অঙ্ক আছে। আমি অঙ্কগুলো একটু দেখাই দিচ্ছি। একটি নরমাল অঙ্ক, যেটি অ্যালুমিনিয়াম দিয়ে উদাহরণটা দেয়া আছে। এই যে অ্যালুমিনিয়াম দিয়ে উদাহরণ আছে, দেখো আইসোটোপ। মেবি আমরা মনে হয় এই ব্যতিক্রমে পরে আছে। এই যে দেখো অ্যালুমিনিয়ামের এই উদাহরণটা কিন্তু এখানে দেয়া আছে, এটা অনায়াসে ব্যবহার করা যায়। তারপরে আমাদের আছে হলো ক্লোরিনের অঙ্ক। এই যে ক্লোরিনের অঙ্ক, এই নিয়ম এবং এই অপশনে ব্যবহার করা। এই ক্লোরিনের পর এই পাশে আছে কপারের অঙ্ক। এই যে দেখো কপারের অঙ্ক। এইগুলো যদি করি আর এর সাথে আইসোটোপের ব্যবহার করি, ইনশাল্লাহ হয়ে যাবে। মাঝখানে আমাদের দুটি অঙ্ক আছে, আমি অঙ্ক দুটো একটু মনে হয় দেখাচ্ছি। দেখো এই যে আমাদের হলো আপেক্ষিক পারমাণবিক ভরের পর অনেক সময় এই অঙ্কগুলো দিয়ে কিন্তু যথেষ্ট ঝামেলা তৈরি করা হয়, এবং ছেলে মেয়েদের ম্যাক্সিমামই কিন্তু দেখা যায় এই অঙ্কগুলো তারা কিন্তু যথাযথভাবে পারে না। আমার মনে হয় যে আমাদের এই বোর পরমাণু মডেলের আলোকে যে অঙ্কগুলো আছে, ছোট ছোট অঙ্ক, এগুলো আমাদের চেষ্টা করা উচিত এবং করা উচিত। আমি ওই মডেলটি বের করছি। এই যে আমরা পেয়ে গেছি। এই পাশ থেকে যদি দেখা হয়, একটু দেখো বোর পরমাণু মডেলের বিবরণ দেয়া আছে। এই বিবরণের পর এখানে দেখো তো কি হয়েছে। এই বিবরণের ধাঁচে দেখো তো লেখা আছে কৌণিক ভরবেগ mvr = n পাই ভাগ টয়েস পাই, যেখানে h হলো প্লাঙ্কের ধ্রুবক এবং এর একটা সুনির্দিষ্ট মান দেওয়া আছে, h = 6.676 into 10⁻34 kg/s। এই মানটা বসে আমরা কিন্তু অনায়াসে এই অঙ্ক রেজাল্ট গুলো ইনশাআল্লাহ।
কি ঠিক আছে কি? আর একটি হলো যে এইচ ভি ইজ ইকুয়াল টু এইচ সি ভাগ ল্যামডা। মানে মূলত এই যে ভির মান, এই যে এখানে যে ভির আকারে দেখাচ্ছে যেটা, এটা কিন্তু হলো এইচ নিউ। এই নিউটা হলো কম্পাঙ্ক। এটা লেখা হয় অনেকটা এই ধাঁচে, এই যে আমি দেখাই দিচ্ছি, এরকম করে লেখা হয়। এই তো নিউটা হলো লিখতে অনেকটা বাংলা ৯ এর মতো এরকম, অর্থাৎ এইচ নিউ এভাবে লিখবা। আর এই নিউ মানে হলো কম্পাঙ্ক, মানে এই যে বাংলায় আমরা যেটা লিখি এফ মানে ফ্রিকোয়েন্সি, এটা মানে হলো 1 ভাগ ল্যামডা। এই যে এফ সমান কি 1 ভাগ ল্যামডা না? আবার ল্যামডা সমান 1 ভাগ এফ। এভাবেই কিন্তু এই পরিবর্তনগুলো আসে এবং এসে অলরেডি। কি এটা ঠিক আছে কি? এই যে কম্পাঙ্ক সমান হলো কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু এত, আর এফ এর মান আরেকটা মান আছে, সেটা হলো তোমার সি ভাগ হলো ল্যামডা। কথা বুঝতে পারছো কি? এই এফটাই হলো তোমার এখানকার এই যে নিউ, এই যে ৯ এর মতো দেখতে যে নিউ, এটা ক্লিয়ার? এই যে এই জায়গায় মান বসানো আছে, কিন্তু এটা হলো কম্পাঙ্ক, এই যে এটা হলো কম্পাঙ্ক। আমার মনে হয় আমাদের এই আলোচনা এর মধ্য দিয়ে আমরা এই অধ্যায়টি মোটামুটি শেষ করতে পারি। তা আমি সাজেশন সহ অধ্যায়ের উপর যে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হলো, এর মধ্যে তোমাদের উল্লেখ করার মতো যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ করতে পারো। শুদ্ধি বিকিরিত মানে কি? মানে বের করে দেয় না? হ্যাঁ, বিকিরণ মানেই হলো ছড়িয়ে, মানে ওই নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গার দিকে কোনো কিছু ছড়িয়ে যাওয়া। এখানে এই দুটো সূত্র দিয়ে স্যার ওইটা প্র্যাকটিসের জন্য শীট দিতে চাইছিলেন। হ্যাঁ, কি বললে? এই দুটো সূত্র দিয়ে অঙ্ক প্র্যাকটিসের জন্য শীট দিতে চাইছিলেন। এটা মনে হয় তোমার তৃতীয় অধ্যায়ের শীটটা তোমরা মনে হয় পাও, মেবি ঠিক কি? তারপরে তোমার অন্য অধ্যায়ের কিন্তু শীট পূর্ণাঙ্গই আছে তোমাদের কাছে। আচ্ছা, আমি অঙ্ক নিয়ে পরে কথা বলছি। এখানে বই কেন্দ্রিক আর কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমাদের এই যে পর্যালোচনামূলক যে ক্লাসটি, সেটা এই অধ্যায় কেন্দ্রিক আলোচনাটি আমি এখানে শেষ করছি। নেক্সট আমরা অন্য বিষয় নিয়ে অন্য টপিকস এর উপর পরে আলোচনা ইনশাআল্লাহ করব।